ওয়ান আওয়ার স্টাডি আমাদের জন্য মাত্র 11 দিনে একটা ওয়ার্ডপ্রেস প্যাকেজ দিয়েছে। 11 দিনের মধ্যে ওয়ার্ডপ্রেস ফুল ফ্রি করা পসিবল হবে না। ওয়ার্ডপ্রেস না, কোনো বিষয়ই 11 দিনের মধ্যে 100% কভার করা পসিবল না। এরপরও আমরা বেসিক হিসাবে রাখছি। এখানে আমাদের সবাই যে ওয়েব ডেভেলপার হবেন তা কিন্তু না। এখানে অনেকে রয়েছেন যারা আপনাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য রয়েছে বা উদ্যোক্তা রয়েছেন, তাদের নিজস্ব ওয়েবসাইট রান করা, নিজস্ব ওয়েবসাইট মেনটেন করা, এই সকল কাজের জন্য অনেকে আসছে। মূলত সার্বিক বিষয়গুলো বিবেচনা করেই আমরা শর্ট কোর্স একটা ব্যবস্থা রেখেছি, যাতে 11 দিনের মধ্যে ওয়ার্ডপ্রেসের বেসিক বিষয়গুলো জানতে পারা যায়। শুধু বেসিক না, বেসিকের মধ্যেও একটু অ্যাডভান্স থাকবে, যতটুকু দিয়ে আমরা একটা প্রজেক্ট করতে পারি। কেননা আমাদের এই সিরিজের মধ্যে, আমাদের এই কোর্সের মধ্যে আমরা কিন্তু দুটি প্রজেক্ট রেখেছি। প্রয়োজন অনুসারে আপনাদের জন্য বাড়ানো হতে পারে ইনশাআল্লাহ সেটা। তো এই 11 দিনের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস শিখবো। আপনাদের চাহিদা যদি বেশি থাকে, আপনাদের ডেডিকেটেড যদি বেশি থাকে, তাহলে আমরা অবশ্যই 11কে 15 করতে পারি। সেটা আগে বলতে পারতেছি না, আপনাদের অ্যাক্টিভিটির উপরে। এখন আমার পরিচয়ের মধ্যে আসি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আমি বেশ কিছুদিন যাবতীয় কাজ করে আসতেছি। বিগত 5 বছর যাবৎ এই মার্কেটে রয়েছি, 4 বছর প্রফেশনাল লেভেলে আছি ইনশাল্লাহ। তো এর পাশাপাশি ওয়ান আওয়ার স্টাডিতে আমি ওয়েব ডেভেলপার এবং ট্রেনার হিসেবে আপনাদের সাথে রয়েছি। এলইডিপি সবাই হয়তো আমার নাম শুনে থাকবেন, লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট। এটা বাংলাদেশ সরকারের একটা বিগ প্রজেক্ট ছিল। এই প্রজেক্টে আমি সিনিয়র ট্রেনার হিসেবে ছিলাম, এখনও রানিং চলছে। আর টেকনিবিডি একটি আমাদের প্রতিষ্ঠান, আমি সেখানকার চিফ টেকনিক্যাল অফিসার, সিটিও। এছাড়া বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছি, যেমন ড্রিম অ্যাফিলিয়েট আমাদের ইউএসএ ভিত্তিক একটা প্রতিষ্ঠান, সেখানে আমি পার্ট টাইম ওয়েব ডেভেলপার হিসাবে কাজ করতেছি। তাহলে আমাদের ক্লাস কন্টেন্ট, আমি এর আগে একটি ভিডিও আপনাদের জন্য দিয়েছি। আমাদের যে 11টি ক্লাসের মডিউল ছিল, সেই মডিউলটা সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছে। আমার মনে হয় আপনারা সবাই সেই ভিডিওটা দেখছেন। তাহলে আমাদের ক্লাস মডিউল নিয়ে সময় অতিবাহিত করার কোনো প্রয়োজন এই মুহূর্তে আমার মনে হয় না আছে। আমরা ক্লাসের প্রথম ক্লাসে আছি। আমাদের প্রথম ক্লাসের মধ্যে যে কন্টেন্টগুলো ছিল, টাইপ অফ ওয়েবসাইটস, ইন্ট্রোডাকশন টু সিএমএস। সিএমএস মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, স্টার্টিং ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট উইথ ওয়ার্ডপ্রেস, কনফিগার লোকাল সার্ভার এবং ইনস্টল ওয়ার্ডপ্রেস। এই কয়েকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে হোয়াট ইজ ওয়েবসাইট? আমরা তো ওয়েবসাইট বানাতে শিখতে আসলাম। ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা সাধারণত ওয়েবসাইটই বানাবো। এখন ওয়েবসাইটটা কি সেটা আমাদের দেখতে হবে। আমাদের মধ্যে অনেকেই গুলায় ফেলি ইন্টারনেট আর ফেসবুক দুটাকে আলাদা ভাবি। ইন্টারনেট আর ফেসবুককে দুটো আমরা আলাদা ভাবি, আবার অনেকে আমরা আছি জিমেইল আর ইমেলকে আমরা আলাদা ভাবি। আসলে আমাদের এই কনসেপ্টগুলো বুঝতে হবে একটু আমাদেরকে, যেহেতু আমরা ওয়েব ডেভেলপার হব, তাহলে আমাদের এই বিষয়গুলো কিন্তু মাথায় নিতে হবে। মূলত ইন্টারনেট আমাদের বিভিন্ন ধরনের যোগাযোগের সিস্টেমটা তৈরি করে দিয়েছেন। আর যোগাযোগের সিস্টেম যেরকম তৈরি করে দিয়েছেন, এর মধ্যে ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট একটা মাধ্যম। যেমনটা আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার অনেক রাস্তা থাকতে পারে, অনেক গাড়িতে যাওয়া যায়। এখন গাড়ি বলতে কি কি গাড়ি আছে? আপনার বাসে যাবেন, আপনি ট্রাকে যাইতে পারেন, ভ্যানে যাইতে পারেন, অটো বাইক বা ইজি বাইকে যাইতে পারেন। এই যে কয়েকটা মাধ্যম হলো, এই মাধ্যমের মধ্যে ওয়েবসাইট একটা মাধ্যম, আবার জিমেইল বা ইমেল বলি সেটা একটা মাধ্যম, আমরা ফোন কলের মাধ্যমে কথা বলি সেটা একটা মাধ্যম। এটা হলো যোগাযোগের মাধ্যম। আর ইন্টারনেট মূলত আমাদের যোগাযোগের মাধ্যম সৃষ্টি করে দিয়েছে। ওকে, হোয়াট ইজ ওয়েবসাইট? এই কথা উত্তর যদি আমরা উইকিপিডিয়া থেকে যেটা পাই, এই ওয়েবসাইট ইজ এ কালেকশন অফ ওয়েব পেজেস, ওয়েব পেজ। এখানে কিন্তু পেজ বলতে একটা বিষয় আছে, অর্থাৎ একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ থাকবে। বেশ কিছু পেজের কালেকশনকে মূলত আমরা একটা ওয়েবসাইট বলতে পারি। এবং তার মধ্যে অনেকগুলো কন্টেন্ট থাকবে। এবং দ্যাট ইজ আইডেন্টিফাইড বাই এ কমন ডোমেইন নেম। ডোমেইন নেম আমি এখানে কিছু অংশ তুলে রেখেছি। হ্যাঁ, এগুলা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। এখানে একটা বিষয় ডোমেইন সবাই মাথায় রাখবেন। অ্যান্ড পাবলিশড অন অ্যাটলিস্ট অন ওয়েব সার্ভার, মানে এই জিনিসটা কোথায় থাকবে? প্রথমত একটা ডোমেইন নেম লাগবে। এটা কোথায় থাকবে? একটা ওয়েব সার্ভার থাকবে। নোটেবল এক্সাম্পল আর wikipedia.org, মানে এখানে আপনাদেরকে যদি এক্সাম্পল বলতে হয়, wikipedia.org, এখানে অনেক ধরনের ডেটা আছে পড়াশোনা করা বা জ্ঞান অর্জনের জন্য। বিদ্যাকোষ, গুগল.com, যেটাকে আমরা সবাই চিনি, আমরা সার্চ করি এখানে। অ্যামাজন.com বেশ একটা মার্কেট প্লেস। এগুলো আমরা এক্সাম্পল হিসেবে রাখতে পারি। ওকে, এরপরে যেটা বলা আছে এর মধ্যে কি আসলে যেগুলো মূলত আমাদের ওয়েবসাইটে দেখা যায়, যেগুলো পাবলিকলি অ্যাক্সেস করা যায়, সেগুলো মিনি আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ডাব্লিউ এটাকে বলা হয় আর কি। উইকিপিডিয়া থেকে এই তথ্যগুলো আমরা পাইলাম। এখানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ: ডোমেইন নেম এবং ওয়েব সার্ভার। আর আমাদের রয়েছে ওয়েব পেজেস। অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি, এবং ওয়েবসাইটের জন্য প্রথমত একটা ডোমেইন লাগে, এবং ডোমেইনটা হলেই হবে না, এটা কোথার উপরে থাকবে? অ্যাটলিস্ট ওয়ান ওয়েব সার্ভার। এটা অন্তত একটা ওয়েব সার্ভারের উপরে থাকতে হবে, ওয়েবসাইটের উপরে বেস থাকতে হবে। ওকে,
এখন আসি ওয়েবসাইটের ধরন। ওয়েবসাইট সাধারণত দুই রকমের হয়, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। মূল আমরা যদি প্রাথমিক পর্যায়ে ভাগ করি তাহলে এই দুইটা ভাগে ভাগ করা যায়। স্ট্যাটিক ওয়েবসাইট কি আর ডাইনামিক ওয়েবসাইট কি? স্ট্যাটিক হলো স্থির একটা ওয়েবসাইট যেখানে ডেটা নিয়মিত পরিবর্তন হয় না, আমাদের ডেটা বিষয় এখানে আসলো। এবং ডাইনামিক ওয়েবসাইট যেখানে প্রতিনিয়ত ডেটা পরিবর্তন হয়। আমরা এখন এটা দেখতেছি, সকালে একটা দেখতেছি, কিছুক্ষণ পরেই নতুন একটা আপডেট হয়ে গেল। যদি আমরা একটা নিউজ পেপার দেখতে যাই, নিউজ পেপার ওয়েবসাইটগুলো সাধারণত ডাইনামিক ওয়েবসাইট হয়ে থাকে। কেননা নিউজ পেপার ওয়েবসাইটে দেখবেন যে সকালে একটা নিউজ হচ্ছে, 5 মিনিট পরে আবার একটা, 1 ঘন্টা পরে আবার একটা, প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসতেছে। আমরা এখানে একটা নিউজ পেপার দেখে আসি, bdnews24.com। এখানে যদি যাই, এগুলা প্রত্যেক সময় ডাইনামিক বলতে পরিবর্তনশীল, অলওয়েজ পরিবর্তন হয়। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে কখন, তাহলে এই যে আমরা একটা নিউজ পেপারে ওয়েবসাইটে আসলাম, এই নিউজ পেপারে কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, মানে একটা একটা নতুন নিউজ আসতেছে, নতুন নতুনভাবে সেটা চেঞ্জ হচ্ছে। যেমন এই নিউজটা যে ওপেন করলাম, এটা দেখা যাচ্ছে 5 এপ্রিল 10টা 10 PM এটা ইয়ে হয়েছে। এখানে দেখতে পাচ্ছি একজন স্ক্রিন শেয়ার করছেন, কাইন্ডলি স্ক্রিন শেয়ারটা অফ করে ফেলেন। হ্যাঁ, ওকে, আমার স্ক্রিনটা আবার সবাই পিন করে নেন। তাহলে এটা আমাদের কখন আপডেট হলো? 5 এপ্রিল 10টার সময় এই জিনিসটা আপডেট হয়েছে। আমরা যদি আরও একটা নিউজ দেখি তাহলে দেখতে পাবো ওইটা আবার অন্য একটা সময়ে আপডেট হয়েছে। তার মানে কি, এখানে প্রতিনিয়ত ডেটা পরিবর্তন হচ্ছে। এই প্রতিনিয়ত ডেটা পরিবর্তন হওয়াটাকেই বলে ডাইনামিক। আর ডাইনামিকভাবে যে ওয়েবসাইটগুলো বানানো হয় সেগুলোকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। আর স্ট্যাটিক ওয়েবসাইট সাধারণত যদি বলতে থাকি, সরি, তাহলে এখন আমরা যেটা দেখলাম সেটা হলো একটা ডাইনামিক ওয়েবসাইট। তো ডাইনামিক ওয়েবসাইট নিয়ে আরও অনেক উদাহরণ দেওয়া যায়, আমরা নেক্সটে আবারও দিব উদাহরণ। স্ট্যাটিক ওয়েবসাইট কয় ধরনের হইতে পারে, বা ওই স্ট্যাটিক ওয়েবসাইটে অনেক ধরন থাকতে পারে। তার মধ্যে গুরুত্বপূর্ণ বলতে কি, সবচেয়ে বেশি থাকে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ মূলত কীরকম, আমরা দেখি বাজারে একটা মোবাইল ফোন আসে, মোবাইল ফোনের ডিটেলগুলো দিয়ে একটা ওয়েব পেজ বানায়। সেই ওয়েবসাইটে গেলে কী হয়, ওই মোবাইল পেজে কিছু ইনফরমেশন দেখা যায়, সেগুলোকে ল্যান্ডিং পেজ বলে। অথবা যে কোনো একটা প্রতিষ্ঠানের ইনফরমেশন, আমার প্রতিষ্ঠানে কী কী সার্ভিস থাকে সেগুলো একটা পেজের মধ্যে দেখানো হলো। এইরকমভাবে ল্যান্ডিং পেজগুলো সাজানো হয়ে থাকে। আরেকটা হলো পোর্টফোলিও ওয়েবসাইট। পোর্টফোলিও ওয়েবসাইট বলো, আমি একজন ডেভেলপার, আমাকে কিভাবে মানুষ চিনবে, আমি কি কি স্কিল হয়েছে। আমরা যে অনেকে সিভি ইউজ করি, অনেক সময় দেখা যায় কি সিভি ওয়েবসাইট থাকে, আমার ওয়েবসাইটে ঢুকে কি করবে, আমার সিভি থেকে যে ইনফরমেশন থাকে ইনফরমেশনগুলো কালেক্ট করবে। স্ট্যাটিক ওয়েবসাইট এগুলাই মূলত হয়ে থাকে। কেননা আমি যে সিভিটা বানাবো, সিভি কিন্তু প্রতি 5 মিনিট পর পর অথবা 10 মিনিট পর পর আপডেট হবে না। সিভি সাধারণত কি হবে, 1 মাস পরে, 1 সপ্তাহ পরে, এরকম কিছুদিন পর পর সিভিগুলো আপডেট হয়। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট মূলত আমরা কি বুঝলাম, যে ওয়েবসাইটে ডেটা পরিবর্তন হয় না প্রতিনিয়ত বা অটোমেটিক্যালি পরিবর্তন হয় না, সময় সাপেক্ষে যখন আমরা মনে করি এখন পরিবর্তন করা দরকার তখন আমরা সেটা পরিবর্তন করি। এটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট এটা আপনারা সবাই পিন করে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন। স্ট্যাটিক ওয়েবসাইট কী কী হতে পারে, এরকম আপনারা আরও অনেক প্রশ্ন জাগতে পারে, সেই প্রশ্নগুলো গ্রুপে করবেন, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর হলো ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইটে যদি আমি কিছু এক্সাম্পল দিতে যাই তাহলে ম্যাগাজিনের ওয়েবসাইট হতে পারে, ই কমার্স বা একটা মার্কেট প্লেস হতে পারে, ব্লগ অথবা নিউজ পেপার। অলরেডি আমরা একটা ব্লগ ওয়েবসাইট, সরি, নিউজ পেপার ওয়েবসাইট দেখে আসলাম, এটাও একটা ডাইনামিক ওয়েবসাইট। এরপরে হলো সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। আমরা যে ফেসবুকটা দেখতে পাই সেটাও কিন্তু একটা ডাইনামিক ওয়েবসাইট। আমরা কেবল যেটা দেখলাম একটা নিউজ পেপারে যেরকম প্রতিনিয়ত ডেটা আপডেট হচ্ছে, আমরা যদি ফেসবুকে আসি, ফেসবুকে কিন্তু দেখতে পাচ্ছি প্রতিনিয়ত ডেটা আপডেট হয়। এখানে দেখতে পাচ্ছি 12টা 38-এ একটা পোস্ট হয়েছে আমাদের এখানে, আবার দেখা যাচ্ছে এখানে একজন লাইক করলে লাইকটা বেড়ে যাচ্ছে। মানে প্রতিনিয়ত একের পর এক ডেটাগুলো ম্যানুপুলেট হচ্ছে, আলাদা হচ্ছে, ডেটাগুলো চেঞ্জ হচ্ছে। এটাই হলো মূলত আমাদের ডাইনামিক সিস্টেম। আশা করি ডাইনামিক এবং স্ট্যাটিকের পার্থক্য কিছুটা বুঝতে পারলেন। এখন হলো আমরা সিএমএস বিষয়টা কি এটা একটু দেখবো। আমরা ইন্ট্রোডাকশন টু সিএমএস, আমাদের যে ক্লাস মডিউল ছিল সেখানে আমাদের সিএমএস সম্পর্কে বলা ছিল যে আমরা সিএমএস শিখবো। মূলত আমরা যে ওয়ার্ডপেজ শিখতে আসলাম, আমরা যে ওয়ার্ডপেজ শিখবো সেটাও কিন্তু একটা সিএমএস। সিএমএস মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে যদি উইকিপিডিয়া থেকে সার্চ করা যায় সেক্ষেত্রে এরকম একটা অর্থ দাঁড়ায়,
এটাতে মূলত কি হয়, ডিজিটাল কন্টেন্টগুলা আমরা বানাতে পারি, ক্রিয়েশন করতে পারি, ম্যানেজ করতে পারি, মডিফাই করতে পারি। এটাই মূলত আমাদের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটাই আমাদেরকে দিয়ে থাকে। সিএমএস আর টাইপিক্যালি ইউজড এন্টারপ্রাইজ কন্টেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট। এটা মূলত এন্টারপ্রাইজ লেভেলে অথবা আপনার ওয়েব কন্টেন্ট দুইটা লেভেল থাকে। এন্টারপ্রাইজ হলো একটা প্রতিষ্ঠানে বড় একটা সফটওয়্যার থাকতে পারে, তাদেরও কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থাকে। আর একটা হলো ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট, এটাদের দুইটা পার্ট আছে। আমরা মূলত ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট শেষের লাইনে যেটা দেখতে পাচ্ছি, এটাই আমরা শিখতে আসতেছি। আমরা ওয়ার্ডপেজ যে ধরনের সিএমএস, সেটা হলো ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট, এই সিস্টেমের মধ্যে পড়ে। ওকে, তো সিএমএস সম্পর্কে এতটুকু দেখলাম। আসলে সিএমএস দিয়ে আমাদের লাভটা কি? সিএমএস ছাড়াও তো ওয়েবসাইট বানানো যায়, কিন্তু আমরা সিএমএস কেন ইউজ করব? সিএমএস এর সবচেয়ে মেইন ফিচারের মধ্যে কয়েকটা হলো ইজ অফ ইউজ, মানে এখানে ইউজ করা খুবই সহজ হয়, খুবই সহজ, একদম ইজি টু অ্যাক্সেস আর কি। এরপর হলো ডিজাইন অপশন, এখানে আপনি উইদাউট কোডিং এক্সপেরিয়েন্স আপনি ইচ্ছা মতো অনেকগুলা ড্রাগ ড্রপ করে ডিজাইন করতে পারবেন নিজের মনের মতো। লুক লাইক ফটোশপ, ইলিস্ট্রেটরের মধ্যে যেরকম আমরা খুব সহজে ডিজাইন করে ফেলতে পারি, ফটোশপের মধ্যে যেরকম আমরা খুব সহজে ডিজাইন করে ফেলতে পারি, ঠিক ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটও খুব সহজেই আমরা ডিজাইন করে ফেলতে পারি মনের মতো করে। ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারি, ইচ্ছা মতো আমরা কন্টেন্ট চেঞ্জ করে ফেলতে পারি। এটা মূলত আমাদের বিগ একটা অ্যাডভান্টেজ। এরপর হলো ডাটা পোর্টেবিলিটি। আমরা এখানে কি করতে পারি, ডেটাগুলো আমরা পোর্টেবল হিসাবে ইউজ করতে পারি, মানে যখন যে ডেটাটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি ইজিলি আমরা চেঞ্জ করে ফেলতে পারি। এক জায়গা থেকে চেঞ্জ করতেছি, আমাদের কোড প্রয়োজন হচ্ছে না, আমরা যে সরাসরি সোর্স কোড ওপেন করে সেখানে এডিট করতে হয় সেটা করতে হচ্ছে না। আমরা বাইরে দেখতেছি, সেখান থেকে চেঞ্জ করতেছি, অটোমেটিক্যালি সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যেটা বললাম, ফটোশপ, ইলাস্ট্রেটরে যেরকম আমরা ডাটা বাইরে থেকে চেঞ্জ করে ফেলতে পারি, মডিফাই করতে পারি, ডিলিট করতে পারি, ওয়ার্ডপ্রেসের মধ্যে থেকে সেমভাবেই কাজটা করা যায়। এরপরে 4 নম্বর অপশন হলো এক্সটেনশন অ্যান্ড অ্যাডঅনস। এক্সটেনশন এবং অ্যাডঅনস বলতে কি, আমাদের ওয়েবসাইট যখন বানাবো, ওয়েবসাইটের মধ্যে অনেক ফিচার আমাদের প্রয়োজন হতে পারে। ওয়ার্ডপ্রেস মূলত আমাদেরকে সর্বপ্রথম একটা ব্লগ ওয়েবসাইট আমাদেরকে প্রোভাইড করে। সেই ওয়েবসাইটটাকে আমরা বিভিন্ন রূপে রূপান্তরিত করি। আমরা সেখানে আমরা বিভিন্ন ধরনের ছোটোখাটো এক্সটেনশন রয়েছে ছোটোখাটো, সেগুলোকে আমরা অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের ফিচার আমরা সেখানে বানিয়ে ফেলি। এবং বিভিন্ন ধরনের অ্যাড অন আছে, এই অ্যাড অন এবং এক্সটেনশনের মাধ্যম দিয়ে আমরা কী করি, ছোটো ছোটো ফিচার আমরা যুক্ত করি। আর একটা ওয়েবসাইটে যদি ছোটো ছোটো অনেকগুলা ফিচার নিয়ে আমরা বড় একটা আমরা সুন্দর একটা মেগা সিস্টেম করে ফেলতে পারি। এই হলো এক্সটেনশন এবং অ্যাডঅনসের কাজ। আমরা যখন এক্সটেনশন লেভেলে যাব বা এক্সটেনশনের ক্লাসে যাব, তাহলে আমরা আশা করি তখন ভালোভাবে আমরা এটা বুঝতে পারবো। এরপর হলো সিএমএস প্ল্যাটফর্ম। আমরা শুধু ওয়ার্ডপ্রেসটা সবাই শুনে থাকি, আমরা আপনাদেরকে এটাই বলেছি যে আমরা ওয়ার্ডপ্রেস শেখাবো আপনাদেরকে। সিএমএস অনেকগুলো আছে, তার মধ্যে মোস্ট পপুলার কয়েকটা আমি এখানে লিস্ট করেছি। আপনারা চাইলে যদি গুগলে সার্চ করেন, আপনি মোর দ্যান 100 বা তার থেকে বেশি পাবেন। এমনকি প্রত্যেকটা ডেভেলপার নিজের মতো করে এক একটা সিএমএস তৈরি করে সেই সিএমএস এর উপরে বেস করে অনেক ওয়েবসাইট তারা তাদের ক্লায়েন্টদেরকে দিয়ে থাকে। ইভেন আমিও তাই করি। এরপরেও ওয়ার্ডপ্রেস সবচেয়ে বেশি পপুলার কেন, সেটাও এরপরেই বলবো। সিএমএস প্ল্যাটফর্মের মধ্যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডপ্রেস, জুমলা, শপিফাই, উইক্স, ম্যাজেন্টো, ব্লগার, প্রেস্টাশপ। এই কয়েকটা আমি এখানে লিস্ট করেছি, আরও লিস্ট করা যেত। আপনারা বাকিগুলো গুগল সার্চ করে দেখে নেবেন। আমরা এখন শিখবো ওয়ার্ডপ্রেস। ওকে, ওয়ার্ডপ্রেস সম্পর্কেও আমরা গুগলে সার্চ করলে বা উইকিপিডিয়াতে সার্চ করলে দেখা যায় আমাদের টোটাল ওয়েবের 40% ওয়েবসাইট বানানো হয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে। অর্থাৎ বর্তমান বিশ্বে যতগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে 40%, এগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে, বাট এটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট থেকেই নেওয়া। 40% ওয়েব বিল্ড অন ওয়ার্ডপ্রেস এগুলো নিয়ে বানানো আছে। এর থেকে কি আছে, ব্লগার্স, স্মল বিজনেস বা ফরচুন 500 কোম্পানিজ, অর্থাৎ 500 কোম্পানির থেকেও বেশি কিন্তু আমাদের এই ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো হয়েছে, তাদের সাথে কোলাবরেট করেছে। আর প্রতিনিয়ত মিলিয়ন অফ পিপল এখানে অ্যাড করতেছে। ওকে, ওয়ার্ডপ্রেস আসলে কী ধরনের প্রতিষ্ঠান? ওয়ার্ডপ্রেস আমাদেরকে সুন্দর ম্যানেজমেন্ট সিস্টেম দিচ্ছে, তাদের বেনিফিট কি, আসলে কি তাদের বেনিফিট আছে কি না? আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস ইজ এ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ফ্রি আমাদের প্রথমে বলে দিল, ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আমরা কোনো ওয়েবসাইট বানাতে যাই, আমাদেরকে কোনো রকম পয়সা গুনতে হবে না, একদমই টোটালি ফ্রি, যেমনটা আমাদের কোর্স করতেছেন ফ্রিতে। হ্যাঁ, এরপরে এটা হলো ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা যারা হয়তো টেকনিক্যাল বিষয় কিছুটা বুঝতে পারি, তারা জানে যে ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা পরের কথা। প্রথম হলো ওপেন সোর্স বিষয়টা কি সবার জন্য উন্মুক্ত থাকে।
আমি যদি ডেভেলপার হয়ে থাকি, ভালো ডেভেলপার, আমি চাইলে নিজেও ওয়ার্ডপ্রেসের মধ্যে কন্ট্রিবিউট করতে পারবো। ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা সেক্টর আমার ভালো লাগতেছে না, আমি সেখানে গিয়ে কন্ট্রিবিউট করলাম, আমি সেখানে একটু মডিফাই করলাম, সেটা যদি বোর্ড রিসিভ করে তাহলে আমার কোডটা সারা বিশ্ব সবাই ইউজ করবে। এটাই হলো ওপেন সোর্স। ওপেন সোর্স হলে কি হয়, যে কেউ সেটাকে ডাউনলোড করতে পারে, ইচ্ছা মতো ডাউনলোড করে সেটা ব্যবহার করতে পারবে, কোনো রকম ফি গুনতে হবে না, ইচ্ছা মতো সে মডিফাই করতে পারবে, কোনো রকম তাকে ফি অথবা ক্রেডিটও দিতে হবে না। এটা হলো মূলত ওপেন সোর্সের বিগ ফিচার। এরপরে এটা কী দিয়ে বানানো হয়েছে, রিটেন ইন পিএসপি অ্যান্ড পেয়ার উইথ মাই এসকিউএল এবং মারিয়াডিবি, এই দুটা হচ্ছে ডাটাবেজ নেম। আমরা যে কিছুক্ষণ আগে ডেটার কথা বললাম, ডেটা ম্যানুপুলেট হবে, এত ডেটা ম্যানুপুলেট হতে অবশ্যই একটা ডেটাবেজের প্রয়োজন আছে। আমরা তো খাতা কলমে লিখে সেটাকে ওয়েব পেজে আমরা দেখাতে পারবো না, একটা ডাটাবেজের প্রয়োজন আছে। এই ডেটাবেজটা মূলত ওয়ার্ডপ্রেস ব্যবহার করে মারিয়াডিবি ডাটাবেজ অথবা মাইসিকুয়েল ডাটাবেজ, এই দুইটা ডাটাবেজের মধ্যে যে কোনো একটা ডেটাবেজ নিয়ে ওরা সাজায় থাকে আর কি। ওরা এই ডাটাগুলো তারা ম্যানুপুলেট করে। এখানে বেশ কিছু আরও থিম রয়েছে, প্লাগইন রয়েছে, টেমপ্লেট সিস্টেম রয়েছে, এরকম আর কি। তাহলে ওয়ার্ডপ্রেস মূলত কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো, পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো। এর মধ্যে ডাটাবেস সিস্টেম অ্যাড করা রয়েছে মাই এসকিউএল ডাটাবেস এবং মারিয়াডিবি। আর এটা সর্বপ্রথম রিলিজ হয় 2003 সালের 27শে মে, যেটা আজ থেকে 17 বছর আগে। এখানে আমাদের সবাই যদি 17 বছর থেকে বড় না হয়ে থাকে, অনেকের জন্মের আগেই আমাদের এই ওয়ার্ডপ্রেসটা কিন্তু রান হয়েছে, ইনিশিয়াল রান রিলিজ হয়েছে, এবং প্রতিনিয়ত এটা আপডেট হয়। প্রতিনিয়ত কীরকম, প্রতি মাসে মাসে বা প্রতি 2 মাস 3 মাস পর পরই সেশন ওয়াইজ ওরা আপডেট করে থাকে। যেহেতু এটা ওপেন সোর্স, যে কোনো ডেভেলপার চাইলে এটাকে আপডেট করে এবং সেটা বোর্ড গ্রহণ করে নেয়। আমরা এটা দেখতে পাচ্ছি সর্বশেষ স্টেবল রিলিজ যেটা রয়েছে 5.7 ভার্সন নাম্বার, এটা হলো 9 মার্চ 2021, কয়েকদিন আগে এটা রিলিজ হয়েছে, 10 দিন আগে আর কি। এ হলো ব্যাপার। আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে বিশদ অনেক কিছু জানলাম, যেগুলো আমরা হয়তো বা পার্সোনালি গুগলে সার্চ করলে পাইতাম, কিন্তু একসাথে সব বিষয়গুলোকে একসাথে উপস্থাপন করা হয়তো বা হইতো না, সেটা আপনাদেরকে সহযোগিতা করলাম। এখন আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস মূলত আমাদের লোকাল সার্ভারে ইনস্টল করা যায়। তার আগে আমার কথা অনেকেই একটু দ্রুততার জন্য বুঝতে পারতেছে না, সরি ফর দ্যাট। ভিডিওটা রেকর্ড থাকবে, আপনারা পরে আবার দেখে নেবেন আশা করা যায়। নেক্সট ভিডিও থেকে আমি আর একটু রিল্যাক্স মুডে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসটা লোকাল সার্ভারের মধ্যে রান করব এটা আমরা দেখব। দেখার আগে একটু কথা বলে নিই, আপনাদের সাথে একটু গল্প করি। গল্প বলতে কি, আমরা যে এখানে ওয়ার্ডপ্রেস শিখতে আসছি, নট অনলি ওয়ার্ডপ্রেস, এটা ওয়েব ডেভেলপার হতে আসছি, আমরা ওয়েব ডিজাইন শিখতে আসছি এখানে, ঠিক আছে? তো ওয়েব ডিজাইন শিখে আমাদের লাভ কী, ওয়েব ডিজাইন আমরা কেন শিখবো, এই বিষয়টা একটু দেখার দরকার আছে। বা আমি ওয়েব ডিজাইন শিখে মূলত কতটুকু আমি নিজেকে করতে পারলাম, ডেভেলপ করতে পারছি, আমি কি মূলত সমাজের মধ্যে একজন পার্সন হিসেবে গণ্য হই নাকি হই না, এই বিষয়গুলো একটু বলা দরকার আছে। কেননা এখানে সবাই প্রায় বিগিনার। আপনারা এখান থেকে যদি একটা কথাকে নেন, আমি হয়তো খুব ভালো মোটিভেটেড স্পিকার না, তারপরেও আশা করি কথাগুলো সব পজিটিভলি নেওয়ার চেষ্টা করবে সবাই। আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আসছি, সারা বাংলাদেশে না সারা বিশ্বে অনেক মানুষ ওয়েব ডেভেলপিং শিখতে আসতেছে শুধুমাত্র অর্থের জন্য। সত্য কথা, অর্থের জন্য। আমরা ওয়েব ডেভেলপ শিখলে আমরা ফ্রিল্যান্সার হয়ে যাব, ফ্রিল্যান্সার হইলে আমরা অর্থ উপার্জন করতে পারবো, এই কারণেই অনেকে আসতেছি। কিন্তু এখানে আসার পরে আমি অনেকে দেখতে পাই, অনেক আবল তাবল কিছু বুঝ দিয়ে আপনাদের কাছ থেকে অনেক টাকা ছিনিয়ে নিচ্ছে। সিম্পল বিষয়গুলা বোঝানোর কথা বলে আপনাদের থেকে না, অনেকের থেকে এরকমভাবে টাকা পয়সা নিয়ে নিচ্ছে। তো আমরা মূলত বেসিক কোর্সটা রাখার এটাও একটা রিজন, আপনাকে ন্যূনতম জ্ঞান দেওয়া, বেসিক একটা ধারণা দেওয়া। আপনাকে যদি এখান থেকে বেসিক একটা ধারণা আমরা দিই, তাহলে আপনি একটা বিষয় কি সত্য মিথ্যা বুঝতে পারবেন। আমরা শুধুমাত্র আপনাদের চোখ ফুটানোর জন্য এই কোর্সটা রিলিজ করেছি। আপনাদের চোখ ফুটানো হয়ে গেলে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আমার কোন কোর্সটা করা দরকার। আপনি কি আমাদেরটা রিসিভ করবেন নাকি অন্য কারোটা রিসিভ করবেন, তাহলে আপনি এটা বুঝতে পারবেন। এই চোখ ফুটানোর জন্যই আমরা মূলত এটা ব্যবস্থা করেছি। সারা বাংলাদেশে যেহেতু অনেক প্রতারণার শিকার হচ্ছে অনেক ছাত্ররা, আর শুধুমাত্র সাময়িক প্রতারণা না, এখান থেকে শেখার পরে মানুষদেরকে বলা হচ্ছে তোমরা ওয়ার্ডপ্রেস শিখবা, তোমরা ওয়েব ডিজাইন শিখবা, প্রতি মাসে লাখ টাকা কোটি টাকা ইনকাম করতে পারবা। আসলে ওয়েব ডিজাইন শিখে লাখ টাকা ইনকাম করা যায়, কিন্তু শেখার মতো শিখতে হবে। শুধুমাত্র নামে মাত্র কোচিং সেন্টারের ছাত্র হইলেই লাখ টাকা ইনকাম করা পসিবল না। আমি নিজের কথা যদি বলতে যাই, আমি সর্বপ্রথম একদমই ছোটোবেলায় আমি বাটন মোবাইল ছিল সেই সময়ে, আমি বাটন মোবাইল থেকে ওয়েবের উপর আমি ইন্সপায়ার্ড হই। তখন থেকে টুকটাক ব্লগ পড়তাম, ইউটিউবে কোনো ভিডিও তখন দেখা যেত না, আমাদের যে নেটওয়ার্ক ছিল 2G নেটওয়ার্ক, দেখা যেত না। তারপরে এক সময় আমি অ্যান্ড্রয়েডে আসলাম। অ্যান্ড্রয়েড আসার পরে তখনই আমি আমার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে টুকটাক ডেভেলপমেন্ট শিখতেছিলাম।
যেটাকে বেসিক বলা চলে। মোবাইল দিয়ে কখনোই ডেভেলপমেন্টে 100% কাজ করা সম্পন্ন হয় না, অবশ্যই কম্পিউটার মাস্ট বি প্রয়োজন হয়। আমি যখন 1 বছর পার হলো মোবাইলে, তখন বুঝতে পারলাম আমার আসলে একটা কম্পিউটার দরকার। পরে আমি কম্পিউটার ব্যবস্থা করে তারপরে আমি কম্পিউটারে শেখা শুরু করলাম। তখন পর্যন্ত আমাকে সেরকম, আমি কাউকে বলিও নি, আমাকে কেউ সেরকম সাপোর্টও করেনি। আমি সেফ লার্নার ছিলাম। আমি নিজে নিজে অনেকদের কাছে ঘোরাঘুরি করছি, ভাইয়া স্যার আপনি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমি একটু শিখবো, এগুলো শিখবো সেগুলো শিখবো, ব্লগ পড়ে সেলফ লার্নিং এভাবে করেছি। তারপরে একটা পর্যায়ে যখন আমি বেসিক বিষয়গুলো শিখে ফেললাম, তখন প্রয়োজন হলো অ্যাডভান্স বিষয়গুলো শেখার। কি জন্য বেসিক বিষয়গুলো সবাই এমনিতেই শেখায় স্বাভাবিকভাবে, কিন্তু অ্যাডভান্স বিষয় শেখার জন্য আমাদেরকে পরিশ্রমও করতে হয়, পাশাপাশি পে করার বিষয়টা তখনই চলে আসে। তারপর আমি বিভিন্ন কোর্স, দেশের বাইরেও বেশ কিছু ইউটিউবের বেশ কিছু কোর্স আমি করলাম, করে তাদের সাথে কন্ট্রিবিউট করার সুযোগ আসলো, বেশ কিছু জায়গায় ইন্টার্ন করলাম। তারপরে কিনা আমি নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসাবে দাবি করতে শিখলাম। যার সুফল আমি যদি বলতে যাই, লার্নিং আর্নিং যে প্রজেক্টটা ছিল এলইডিপি, সেখানে সাধারণত খুব বিগ লেভেলের ডেভেলপাররা চান্স পায়। বাট আমি কিন্তু এখনও ছাত্র। আমি আমাদের পাবনাতে গভর্নমেন্ট অ্যাডাল্ট কলেজে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে 3rd ইয়ারে পড়াশোনা করি। আমি এখনও ছাত্র স্টিল নাও। এরপরও আমি এলইডিপিতে আমি ট্রেনার হিসেবে সেখানে আমি সুযোগ পেয়েছিলাম। তাহলে আপনারা তো বলতেই পারেন, এটা ধরতেই পারেন যে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শেখার কারণে আমি এখানে কিছুটা হলেও নিজেকে বেনিফিটেড করতে পারছি। আপনারা যদি শেখেন তাহলে আপনারা যে পারবেন না তা না। নট অনলি এলইডিপি, আপনারা আরও অনেক সুযোগ আছে আপনাদের। পৃথিবীতে বর্তমান যে পরিমাণ ওয়েবসাইটের গ্রোথ হচ্ছে, প্রতিনিয়ত যে হারে ওয়েবসাইটের গ্রোথ হচ্ছে, সামনের দিনে আমরা যদি মনে করি যে এত পরিমাণ ওয়েব ডেভেলপার তৈরি হচ্ছে, এত কাজ কই পাবে? আসলে কাজের শেষ নেই। সারা বিশ্বে প্রতিনিয়ত ওয়েবসাইটের সংখ্যা বাড়তেছে। আজকে আমার হয়তো বা আমার 5-6টা প্রতিষ্ঠান আমার পরিচিত রয়েছে, খুব ক্লোজ, তাদেরও এই কয়েকটা রয়েছে। আবার এক একটা প্রতিষ্ঠানে কয়েকটা ওয়েবসাইট প্রয়োজন হয়। তাহলে দেখতেই পাচ্ছেন মানুষ যে হারে বাড়ে তার থেকে বেশি হারে বাড়তেছে আমাদের ওয়েবসাইটের পরিমাণ। তাহলে আমাদের ওয়ার্ডপেজ শেখা বলেন আর ওয়েবসাইট শেখা বলেন, শিখলে আমাদের কিন্তু কারোরই ক্ষতি নেই। আমরা অবশ্যই এখান থেকে ভালো কিছু জেনারেট করতে পারবো। এই হচ্ছে বিষয়। আর এখানে কারো কোনো প্রশ্ন ছিল এখন পর্যন্ত? একজন একটা প্রশ্ন ছিল ওয়ার্ডপেজ শেখার আসসালামু জন্য আলাইকুম ভাইয়া। কোডিং এর কোনো ভাইয়া আমি ধারণা একটা লাগে কোশ্চেন কিনা। করতে চাচ্ছিলাম। আচ্ছা, কোশ্চেনটা আপনি লিখে দেন, কোশ্চেনটা আমি উত্তর দিব, হ্যাঁ, যদি ছোট কোশ্চেন হয়। তাহলে ওয়ার্ডপেজ শেখার জন্য কোডিং এর ধারণা লাগে কিনা। ওয়ার্ডপেজ শেখার জন্য কোডিং এ কোনো এক্সপিরিয়েন্স প্রয়োজন নাই, কোডিং জানতে হবে না। বাট আপনি যদি অ্যাডভান্স লেভেলে শিখতে চান তাহলে আপনাকে শিখতে হবে। আমরা সবাইকে প্রেফার করব অ্যাট এ টাইম আপনারা কোডিংও শিখবেন, ডেভেলপমেন্টে সব কিছু শিখবেন। আমরা সবাইকে এই ব্যাপারে প্রেফার করব, যদি কিনা আপনি সেই ব্যাপারে সচেষ্ট থাকেন আর কি। সবাই পারবেন না যদিও, এরপরে বলবো, ওকে। আর রবিন ফারহান সম্ভবত প্রশ্ন করতে চাইছিলেন, তাই না? আচ্ছা শফিকুল ভাই, হ্যাঁ, ওকে, রাহি ইসলাম নামের এক ভাই একটা কোশ্চেন করছে। বলেন। এই যে আমি আপনাকে চ্যাট বক্সে লিখে দিছি, আপনি দেখেন। আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কোর্স শিখে বেস্ট ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই এবং ক্লায়েন্টের জন্য বেস্ট ওয়েবসাইট ক্রিয়েট করে দিতে চাই। সেই সাথে মানে নিজের হবে আর কি। ও সরি, জিনের জন্য আহ, নিজের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করে বিজনেস করতে চাই। ব্যবস্থা রাখবে, বিষয়টা দেখবেন ইনশাল্লাহ। ও, আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখে যান তাহলে তো নিজের জন্য ওয়েবসাইট বানাবেন, ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট বানাবেন, তারপরে আপনার মার্কেট প্লেসে কাজ করবেন। আপনি যদি চান জিনের জন্য ওয়েবসাইট বানাতে পারবেন। ওকে, আশা করি যে সবাই পারবেন ইনশাল্লাহ। সবাই লেগে থাকেন, সাপোর্টে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, মাইক মিউট করেন, অন্ধকার লাইফ। ওকে, এখন আমরা দেখবো হাউ টু রান ওয়ার্ডপ্রেস অন লোকাল সার্ভার। আচ্ছা, রিপিট হবে না, সমস্যা নেই। অন্ধকার লাইফ ভাইয়া যদি মিউট করে ফেলেন তাহলে আর রিপিট হবে না। আমরা যদি আমাদের স্লাইডে একদম প্রথম দিকে চলে আসি, একদম প্রথমে আমরা একটা কথা বলেছিলাম যে ওয়েবসাইট মূলত কয়েকটা বিষয়ের উপরে। শুভ ভাইয়া আপনি মাইকটা মিউট করেন কাইন্ডলি। আমরা প্রথম যে স্লাইডে ছিল হোয়াট ইজ ওয়েবসাইট, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মূলত একটা ওয়েবসাইট করতে গেলে ডোমেইন লাগে এবং একটা ওয়েব সার্ভার লাগে। তা আমরা যেহেতু একদমই সবাই বিগিনার, আমরা একদম চোখ খুলতে আসছি, এখানে চোখ ফুটাতে আসছি। এখন যদি আমরা ডোমেনের জন্য একটা কস্টিং করি, খরচ করি, আবার ওয়েব সার্ভার কেনার জন্য আমরা যদি একটা মানি ওয়েস্ট করি, খরচ করি আর কি, সেটা মনে হয় সবার জন্য বোধগম্য বা ঠিক হবে না। প্রথম ক্ষেত্রে আমার মনে হয় কি আপনারা অন্তত 11 দিনের কোর্সটা শেষ করেন, তারপরে এটা প্রয়োজনীয়তা বোধ করেন,
যদি মনে হয় আমার ওয়েব সার্ভার কেনা দরকার তাহলে তখন কিনবেন, বা ডোমেইন কেনা দরকার নিজের জন্য, নিজের প্রতিষ্ঠানের জন্য, তখন কেনা যাবে। আমি আপাতত টোটাল কোর্সটাকে আমার অফলাইনে দেখাবো, অর্থাৎ আমার লোকাল কম্পিউটার দেখাবো। তার লোকাল এই যে ওয়েব সার্ভারের কথা বললাম, ওয়েব সার্ভার মূলত ওয়েবসাইটেই থাকে। ফেসবুক একটা সার্ভারের উপরে আছে, আবার আমরা যে গুগল মিটে ইউজ করতেছি, গুগল টোটাল একটা গুগল থিংস যেটা আছে সেটাও একটা সার্ভারের উপর আছে। এগুলোকে মূলত ওয়েব সার্ভার বলা হয়। আমাদের মোবাইল, আমাদের কম্পিউটারকে যদি আমরা করতে চাই, আমরা যদি সার্ভার হিসেবে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে বেশ কিছু টুলস আছে, সেই টুলসের কাছে দিতে হবে। টুলসগুলো কী কী, যদি আমি লোকাল কম্পিউটারের জন্য সার্চ করি পিএসপি লোকাল সার্ভার, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখানে 7 বেস্ট ওপেন সোর্স পিএসপি সার্ভার এখানে দেখতে পাচ্ছি। এইখানে গেলে আমরা দেখতে পারবো বেশ কিছু লিস্ট, তার মধ্যে একটি হচ্ছে জ্যাম্প, ওয়েম্প, ল্যাম্প, এরকম অনেক ধরনের সফটওয়্যার রয়েছে। এই সফটওয়্যারগুলোর মাধ্যম দিয়ে আমরা আমাদের কম্পিউটারকে সার্ভার হিসেবে ব্যবহার করতে পারবো। সরি, অনেক সময় নিচ্ছে। আচ্ছা, সরাসরি আমরা একটা টুলই ওপেন করি, আর বাকিগুলা প্রশ্ন করলেও পারবো, উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ, অথবা আমরা একটা গ্রুপে পোস্ট দিয়ে দেবো আমাদের কি কি ধরনের আসলে টুল আছে, মানে এই লোকাল কম্পিউটারকে অ্যাজ এ সার্ভার হিসেবে ইউজ করার জন্য কত ধরনের টুল আছে। এই টুলটা আমরা একটা সুন্দর করে পোস্ট করে দেখাই দেবো আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমরা এখন আপাতত যে টুলটা ইউজ করবো আমরা সেই টুলটাই ডাউনলোড করতে যাবো। এই জন্য আমাদেরকে সার্চ করতে হবে জ্যাম, আসলে ভাইয়া দুইটা ক্লাস এক্স একসাথে এ চলতেছে এজন্য এম পি পি, এইটা দিয়ে করবো। টেনশন করবেন না, ব্যাকআপ যে ভিডিওটা থাকবে ওকে, এটা ডাউনলোড করা একদমই সহজ। সার্চ করব, সার্চ করার পরে এরকম রেজাল্ট আসবে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অপারেটিং সিস্টেমের জন্য এটা রয়েছে। এখানে প্রথমত উইন্ডোজ, আমি আশা করতে পারি সবাই এখানে উইন্ডোজে আছেন, আবার কেউ কেউ লিনাক্সে থাকতে পারেন। যারা লিনাক্স ইউজ করতেছেন তাদের জন্য এইটা জ্যাম্প ফর লিনাক্স। এরপরে আরও রয়েছে যারা ম্যাক ইউজ করতেছেন তাদের জন্য জ্যাম্প ফর ওএস এক্স। এখানে অনেকগুলো ভার্সন আছে। আমাদের কম্পিউটারে বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্যবহার হয় 64 বিট। আমরা সম্ভব হলে লেটেস্ট যে ভার্সনটা আছে এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে, শেষ, আর কোনো কাজ এখানে আপাতত বাকি নেই। এরপর যেটা রয়েছে, যারা লিনাক্সের জন্য রয়েছেন তারা এখান থেকে ডাউনলোড করবেন, যারা ম্যাক ইউজ করতেছেন তারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে এটা 155 MB একটা সময় লাগবে, আমি এটা ডাউনলোড করতেছি না, আমার লোকাল কম্পিউটারে আছে, সেখান থেকে ইনস্টল করেও দেখা দিচ্ছি, আপনাদেরকে ইনস্টল করেও দেখা দিচ্ছি যাতে করে সমস্যা না হয়। জ্যাম যখন ডাউনলোড করবেন এরকম হয়তো থাকবে, এখানে ডাবল ক্লিক করলেই ইনস্টল অপশন আসবে, অথবা রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলেই আমাদের ইনস্টল করার জন্য যে একটা আছে, মডিউল আছে, ইনস্টল করার জন্য মডিউলটা ওপেন হবে। আমাদের এখানে একটা এরর আসছে, আমার অলরেডি একটা ইনস্টল করা আছে, এই জন্য এররটা আসছিল। যাই হোক, সমস্যা নেই, আপনাদের কাছে এরকম এরর আসবে না। এরপরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখানে কি কি আপনি ডাউনলোড করতে যাচ্ছেন, আমাদের যেহেতু ওয়ার্ডপেজের জন্য মাই এসকিউএল ডাটাবেস লাগে, এসকিউএল ডাটাবেস কি এটা না বুঝলেও অন্তত মাই এসকিউএল বিষয়টা মাথায় রাখবেন, এটা লাগবে, এই জন্য এটা মার্ক করব। আসলে কোনটা মার্ক করব কোনটা মার্ক না করব এত না বুঝে সবগুলোকে মার্ক করে দেবেন, তাহলে সুবিধা হবে, যেহেতু আমরা বিগিনার অত প্যাসের মধ্যে আমরা যাব না। এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে একটা ওকে, এরপরে একটা আমরা কি করব, এখানে ফোল্ডার সিলেক্ট করব, কোন ফোল্ডারের মধ্যে আমরা ইনস্টল করব। আমরা যেখানে আছে এখানেই রাখবো আপাতত, আপনি চেঞ্জ করে রাখতে পারেন। এরপরে নেক্সটে ক্লিক করার পর আমাদের ল্যাঙ্গুয়েজটা কী হবে সেটা সিলেক্ট করবো। এখানে ইংরেজি আছে আর ডাচ আছে, আমরা শুধুমাত্র ইংরেজি রাখবো। এরপরে নেক্সট, এরপরে আবারও নেক্সট, এরপরে আবারও নেক্সট। এই নেক্সটটা ক্লিক করলে কিছুক্ষণ সময় লাগবে, প্রায় 5-7 মিনিট সময় লাগতে পারে কম্পিউটার কনফিগারেশনের উপরে ভিত্তি করে। এটা হয়ে গেলে আমাদের এটা ইনস্টল শেষ। ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আমাদের অলরেডি ওপেনও হয়ে যাবে। তো এটা নিয়ে মনে হয় না কারো কোনো সমস্যা হবে, আশা করা যায় সবাই এটা পারবেন। না পারলে তারপরে গ্রুপে বলবেন, আমরা সেটা নিয়েও হয়তো বা আমরা সিঙ্গেল একটা ভিডিও করে আপনাদেরকে দিয়ে দেবো। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, ক্যান্সেল করে দিলাম। জ্যাম্পের কাজ কি? জ্যাম্পের কাজ মূলত
আমাদের লোকাল কম্পিউটারকে ওয়েব সার্ভার হিসেবে ব্যবহার করার জন্য একটা ব্যবস্থা করে দেয় জ্যাম্প। জ্যাম্প যখন আপনি ইনস্টল করবেন তখন আপনি এখান থেকে জ্যাম্পের অপশনটা পাবেন, আপনি সার্চ করলে পেয়ে যাবেন সম্ভবত, লিঙ্ক দিয়ে দেবো আমরা। এখানে আমি দেখতে পাচ্ছেন একদম নিচে টুলবার আছে, টুলবারে এখানে আমার একটা আইকন আছে, এই আইকনটা থাকবে, অথবা আপনি যে ফোল্ডারে ইনস্টল করেছেন সেই ফোল্ডারে চলে যাবেন। আমি যেরকম ইনস্টল করেছিলাম, কোথায় আমি করেছিলাম এইখানে, এই যে জ্যাম্প ফোল্ডার, এইখানে যে জ্যাম্প দেখা যাচ্ছে এই জ্যাম্প ফোল্ডারের মধ্যে আসবো। আচ্ছা, জ্যাম্প ফোল্ডারের মধ্যে আসার পরে একদম শেষের দিকে চলে আসবো, এখানে জ্যাম্প কন্ট্রোল এইটা লেখা আছে। এখানে আমরা রাইট বাটন ক্লিক করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব। এটা ক্লিক করলে আমাদের সামনে উইন্ডো আসবে, ইয়েস করব, ইয়েস করে দিলেই আমাদের যে কন্ট্রোল প্যানেল আছে জ্যাম্পের, সেই কন্ট্রোল প্যানেলটা আমাদের সামনে ওপেন হবে। ওপেন হয়ে গেলে সবগুলো স্টপ থাকবে, এরকম স্টার্ট লেখা থাকবে। আমাদের প্রয়োজন পিএইচপি। পিএইচপি মূলত আমাদেরকে জ্যাম্প যেটা প্রোভাইড করে অ্যাপাচি সার্ভার। এই অ্যাপাচির পাশে যেটা স্টার্ট লেখা আছে সেখানে আমরা স্টার্ট ক্লিক করব, এবং মাই এসকিউএল এর পাশে যে স্টার্ট বাটনটা লেখা আছে এইটাতে ক্লিক করব। এই দুটোই আমাদের মূলত প্রয়োজন হবে। এই দুটা ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে এখানে লেখা যাচ্ছে স্টেট চেঞ্জ ডিটেক্ট রানিং। মাই এসকিউএল অ্যাপটা রানিং আছে, আবার স্টার্ট অ্যাপাচি অ্যাপ সেটাও রানিং আছে। এই দুইটা যদি রানিং থাকে তারপর আমরা কি করব, অ্যাপাচি পরে যে দেখবেন এখানে স্টার্টের কাছে স্টপ হয়ে গেছে, স্টপে ক্লিক করলে কিন্তু আবার স্টপ হয়ে যাবে। আমরা স্টার্টে ক্লিক করলে স্টার্ট হবে। এটা আমাদের সফলভাবে চলতেছে কিনা সেটা চেক করার জন্য আমরা কি করব, পাশে অ্যাডমিন লেখা আছে, এই অ্যাডমিনের উপরে আমরা ক্লিক করব। অ্যাডমিনে ক্লিক করলে আমাদের একটা ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটের ঠিকানা হবে লোকাল হোস্ট। আমরা সবসময় .com .net .org এরকম বিষয় দেখতে অভ্যস্ত, কিন্তু এখানে দেখতে পাচ্ছি লোকাল হোস্ট। এখানে কোনো .com নাই, .org নাই, .net নাই, লোকাল হোস্ট, অর্থাৎ আমাদের কম্পিউটারই হোস্টিং হিসাবে কাজ করতেছে, কম্পিউটারই সার্ভারের হিসাবে কাজ করতেছে। এই হলো লোকাল হোস্ট। আপনি যদি লোকাল হোস্ট লিখে এন্টার করেন, লোকাল হোস্ট লিখে এন্টার করলে আপনাকে এই পেজটা দেখাবে। যদি আপনাকে এই পেজটা দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কম্পিউটারে সফলভাবে আমাদের ওয়েব সার্ভারটা ইনস্টল হয়েছে। আপাতত আমি এখান থেকে কিছু প্রশ্ন নিব, কারো কোনো সমস্যা আছে কিনা। আর আমাদের এই ক্লাস সম্পর্কিত যা যা প্রয়োজন, এখানে যে আমাদের লিঙ্ক দরকার, যেটা বললেন জ্যাম্পের লিঙ্ক লাগবে, লিঙ্কটা আমি এখানে প্রোভাইড করবো। অলরেডি এখানে দেখতে পাচ্ছি রবিন ফাহাদ নামে ভাইয়া শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ আপনাকে। এখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে ফেলতে পারবেন। ইনস্টল করার পর যদি কারো কোনো সমস্যা হয় সেই সমস্যার স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমরা সেখান থেকে আবার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ইভেন যদি প্রয়োজন হয় আপনাদের সাথে আমরা আমরা নিজে নিজে যোগাযোগও করবো ইনশাল্লাহ, যদি আপনাদের সমস্যাগুলো খুব গুরুতর হয়, সমস্যার সমাধান যদি সহজে দেওয়া না যায়। ওকে, আমি আপাতত আজকে এ পর্যন্ত রাখতেছি। আমাদের নেক্সট ক্লাসে এর পরবর্তী বিষয়গুলো আমরা আলোকপাত করব।